সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কোস্টলাইন বিডি লাইভের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। উপকূলের সংকট ও সম্ভাবনা নিয়ে আজকে আমাদের যে লাইভ সংলাপ, এই সংলাপে আপনাদের সকলকে আমরা আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি আমাদের এটা দেখতে চান, যে পেজে এটা লাইভ হচ্ছে এখানেও দেখতে পারেন, এবং যারা মিস করবেন তারা অবশ্যই কোস্টলাইন বিডি লাইভের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন, আমার ডান পাশে আছেন ডক্টর খালিদ হোসেন, কর্মসূচি সমন্বয়ক IUCN বাংলাদেশ, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ক্লাইমেট চেঞ্জ বিষয়ের উপরে PhD করে আসছেন। আমার বাম পাশে আছেন জনাব মাহফুজা মালা, তিনি আন্তর্জাতিক অনেকগুলো সংগঠনের কাজ করেছেন, অক্সফাম ফর ওয়ার আরও অনেক সংগঠনের কাজ করেছেন। তিনি একজন নারীবাদী উন্নয়ন কর্মী এবং গবেষক। তারা তাদের দুইজনের বাংলাদেশের উপকূল, এমনকি সমগ্র বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের কাজ করার অভিজ্ঞতা আছে, এবং তারা বাংলাদেশের উপকূল নিয়ে অনেক কাজ করেছেন। আমরা শুনবো তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে বাংলাদেশের উপকূলের মানুষ আরও বেশি ভালোভাবে বসবাস করতে পারে, তাদের জীবন মান উন্নয়ন করা যায়। তার জন্য আমরা তাদের কাছ থেকে সুপরিকল্পিত পরামর্শ শুনতে চাই। আমরা প্রথমে যেতে চাই জনাব ডক্টর খালিদ হোসেন মহোদয়ের কাছে। তিনি যেহেতু PhD করে আসছেন অস্ট্রেলিয়া থেকে জলবায়ু পরিবর্তনের উপরে, আমাদের সৌভাগ্য যে উপকূলের এরকম একটি বিষয় নিয়ে টকশোতে আমরা তাকে পেয়েছি। বাংলাদেশের যে সমস্ত এলাকার জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ভিতরে বাংলাদেশের উপকূলীয় এলাকা প্রধান। আমি যদি বলি বাংলাদেশের উপকূলীয় এলাকার মধ্যেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট প্রধান। এই এলাকায় তাদের দীর্ঘদিনের বিচরণ রয়েছে। তারা এসেছিলেন সুন্দরবন এলাকায় তাদের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে। আমরা সেই সুযোগে তাদের কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি প্রথমে যাচ্ছি ডক্টর খালিদ হোসেন মহোদয়ের কাছে। আমরা জানি জলবায়ু পরিবর্তন একটি সায়েন্টিফিক ব্যাপার এবং একটি বিশাল ব্যাপার, কিন্তু আমরা শুনতে চাই আবারও আমাদের দর্শকদের কাছে জলবায়ু পরিবর্তন কি বা জলবায়ু পরিবর্তন কেন হয়, এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাইব ডক্টর খালিদ হোসেন মহোদয়ের কাছে। আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন জলবায়ু পরিবর্তন কি এবং এটি কেন হয়। ধন্যবাদ মোহনদা, এবং ধন্যবাদ লিডার্স এবং কোস্টলাইন বিডি আজকের এই আলোচনাটি আয়োজন করার জন্য। আমার মনে হয় যারা যুক্ত আছেন অনেকেই হয়তো বা জলবায়ু পরিবর্তনের বিষয়টা সম্পর্কে জানেন, কিন্তু আমি যেহেতু অনেক দর্শকরা এটা দেখছেন, সবার একটু বোঝার সুবিধার্থে একটু ব্যাখ্যা করব বিষয়টা। ইংরেজিতে আমরা যেটা বলি ক্লাইমেট চেঞ্জ, যেটা আমরা বাংলায় এখন জলবায়ু পরিবর্তন বলছি, এখানে দুটো জিনিস নিয়ে কথা বলা হয়। একটা হচ্ছে ওয়েদার আর একটা হচ্ছে ক্লাইমেট, ইংলিশে যখন আমরা বিষয়টাকে বলি। তবে বাংলা যখন করা হয় তখন ওয়েদার ক্লাইমেট বলতে আমরা আসলে অনেক সময় একই জিনিস বুঝিয়ে ফেলি, যদিও অর্থটা একই রকমই। যেমন ওয়েদারের অর্থ আমরা আবহাওয়া বলি, আবার ক্লাইমেটের অর্থ জলবায়ু, কিন্তু মূলত কথা একই, অর্থাৎ আমরা পানি এবং বাতাসের কথা বলছি। কিন্তু ওয়েদারের বিষয়টা যখন আমরা আলোচনা করছি, ওয়েদারটা হচ্ছে আমাদের প্রতিদিনের কিছুক্ষণ পর পরে যে পরিবর্তন। যেমন আজকে আমি সাতক্ষীরাতে শ্যামনগরে আছি, সকালবেলা প্রচণ্ড গরম ছিল এবং দুপুরের পর থেকে এখানে প্রচণ্ড ভারী বর্ষণ। এই যে একটা দিনের একটা পরিবর্তন হচ্ছে ভিন্ন অবস্থার, এটা হচ্ছে আমাদের প্রতিদিনকার যে চিত্র দেখি আমরা, এটাকে আমরা ওয়েদার বলছি, আবহাওয়ার কথা বলছি। কিন্তু আমরা যখন ক্লাইমেটের কথা বলছি, ক্লাইমেট বিষয়টা হচ্ছে অনেক বেশি লম্বা সময়ের জন্য, অর্থাৎ প্রতিদিনকার কথা না। কোনো একটা জায়গাতে বহু বছর ধরে আমরা যেটা দেখি যে নির্দিষ্ট সময়ে কী রকমের অবস্থা থাকে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা যখন কোনো কিছু আলোচনা করি দীর্ঘ সময়ের উপর ভিত্তি করি, সেটা হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু। যদি আমি উদাহরণ হিসেবে বলি, আমরা বাংলাদেশের কথা যদি বলি, আমরা যদি বলি আমাদের 6টা ঋতু, এই 6টা ঋতু, এটা আমরা বলার পিছনে অবশ্যই আমাদের দীর্ঘ বহু বছরের যে অভিজ্ঞতা, আমরা দেখেছি আমাদের এরকম 6টা ঋতু থাকে। আমাদের এই সময়টাতে বর্ষা থাকে, এই সময়টাতে আমাদের গরমকাল থাকে, আরেকটা সময় শীতকাল থাকে।
এটা হচ্ছে একটা জলবায়ু যেটা অনেক বছরের একটা গড় করে, অর্থাৎ আবহাওয়ার অনেক বছরের একটা গড় করে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে জলবায়ু। এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে, যখন আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে এই যে লম্বা সময়ের যেটাকে আমরা বলছি আমাদের একটা সময় ষড় ঋতু ছিল, বা আমাদের গরমকালটা এমন, আমাদের বর্ষাকালটা এমন, এই সময় হয় যখন এখানে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে জলবায়ু পরিবর্তন। তো যেটা মোহনদা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে জলবায়ু পরিবর্তনটা আসলে কেন হচ্ছে, এটা যেটা বিজ্ঞানীরা দেখেছেন, এবং অতি সম্প্রতি আপনারা হয়তো অনেকে শুনেছেন যে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় একটি গোষ্ঠী যেটা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন, তাদের বিজ্ঞানীদের একটা আন্তঃরাষ্ট্রীয় গোষ্ঠী, এবং তারা বেশ কয়েক বছর পর পরই এরকম দেখেন যে আমাদের আসলে জলবায়ু পরিবর্তনটা কেমন হচ্ছে। এটার ওনারা বিজ্ঞান নিয়ে কথা বলেন, এটার কিভাবে কমানো যায় সেটা নিয়ে কথা বলেন, কিভাবে তার সাথে আমরা খাপ খাবো সেটা নিয়ে কথা বলেন। তো তারা অতি সম্প্রতি এটার বিজ্ঞান নিয়ে যেই একটি রিপোর্ট সেটা ওনারা প্রকাশ করেছেন, যেটাকে আমরা বলছি ষষ্ঠ তাদের মূল্যায়ন প্রতিবেদন, অ্যাসেসমেন্ট রিপোর্ট 6 যেটা বলা হচ্ছে। এবং আগের যেই মূল্যায়ন প্রতিবেদনগুলো ছিল সেগুলো ধারাবাহিকতায় এই নতুন মূল্যায়ন প্রতিবেদনটাতে আরও শক্তিশালীভাবে তারা জলবায়ু পরিবর্তনের পেছনে যে কারণটা বলছেন সেটা হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবটা বেড়ে যাওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড সেখানে অবশ্যই প্রধান, পাশাপাশি মিথেন এবং অন্যান্য আরও কিছু গ্রিন হাউস গ্যাস আছে। এবং তারা যেটা বলছেন, বিজ্ঞান যেটা বলছে, জলবায়ু পরিবর্তন ঐতিহাসিকভাবে সারা পৃথিবীতে হয়েছে। এটা এমন না যে নতুন কোনো বিষয়, জলবায়ু পরিবর্তন সবসময় হয়ে এসেছে। কিন্তু একটা সময় যেখানে হয়তো 1 লক্ষ বছরে জলবায়ু যে পরিবর্তন হয়েছে, এবং সেই কারণে তাপমাত্রার যে পরিবর্তন হয়েছে 1 লক্ষ বছরে হয়তো বা যতটুকু হয়েছে, দেখা যাচ্ছে যে শিল্প বিপ্লব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে অতি অল্প সময়ে আগের 1 লক্ষ বছরে যেটুকুন হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি 100-200 বছরে বা 20-30 বছরের ব্যবধানে সেই পরিবর্তনটা হচ্ছে। অর্থাৎ অতি দ্রুত পরিবর্তনটা হচ্ছে, যেটার জন্য পৃথিবী প্রস্তুত না। আগে যে লম্বা সময়ে পরিবর্তন হতো পৃথিবী, সেটার সাথে আমাদের যেটা প্রাকৃতিক যে ন্যাচারাল প্রসেস সেটা এটার সাথে যুক্ত ছিল, সেভাবে করে হতে পারতো। কিন্তু এই যে দ্রুত পরিবর্তন, হ্যাঁ সেটাই, এখন সেটা আমাদের ন্যাচারাল সিস্টেমই সেটাকে নিতে পারছে না। এবং এই যে অল্প সময়ে গ্রিনহাউস গ্যাসের খুব অতি দ্রুত বৃদ্ধি, এটার সাথে বিজ্ঞানীরা সম্পর্কিত করেছেন পৃথিবীতে যেই তাপমাত্রা বেড়ে যাওয়া, অর্থাৎ পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। আমরা যে বলি জলবায়ু পরিবর্তনের প্রধান জায়গাটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হচ্ছে, যে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ওনারা একটা সরাসরি সম্পর্ক স্থাপন করেছেন। এই সময়টাতে খুব দ্রুত গ্রিনহাউস গ্যাস বেড়ে গিয়েছে, এই সময়টাতেই তাপমাত্রাও খুব দ্রুত বেড়ে গিয়েছে, এবং এই সময়ে ধীরে ধীরে কনসেন্ট্রেশনটা যখন বেড়ে যাচ্ছে গ্রিনহাউস গ্যাসের, ধীরে ধীরে এখন আমরা যেই জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা যখন আমরা বলছি, সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণটা যদি আমি এই জন্যই বলি যে আমরা যদি একদম কারণে যাই, সেটা হচ্ছে অবশ্যই গ্রিনহাউস গ্যাসের যেই উদ্গীরণ, সেটা এখন বিজ্ঞানীরা একেবারেই ওনারা এ ব্যাপারে সুনিশ্চিত, এ ব্যাপারে এখন কোনোই সন্দেহ নেই। এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রশ্ন নিয়ে এখন আর বলার কিছু নেই, সবাই এটা মেনে নিয়েছে। তো এটাই হচ্ছে মূল কারণ, এবং কারণ এটার সাথেই বাকি সব বিষয়গুলোকে সম্পর্কিত করা গিয়েছে। ধন্যবাদ। আমরা অত্যন্ত চমৎকারভাবে শুনলাম জলবায়ু পরিবর্তন। আমরা মালা আবার কাছে জানতে চাই, তার দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতা আছে। তার আগে আমি আবার খালিদ ভাইয়ের কাছ থেকে একটি বিষয় শুধু একটু করতে চাই, যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন ইকোসিস্টেমে, এগ্রো ইকোলজিক্যাল জোনে কী ধরনের প্রভাব পড়ছে, যদি আমাদের দর্শকদের একটু আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ মোহনদা। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা, বাংলাদেশ খুব ছোট একটা দেশ, কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশটা খুবই বৈচিত্র্যপূর্ণ, এবং এখানে ছোট একটা দেশে আমাদের 30টি কৃষি প্রতিবেশ অঞ্চল আমাদের এখানে আছে, যেটা আমরা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন বলছি। তার মানে হচ্ছে এই ছোট দেশের মধ্যেই 30টা ভিন্ন ভিন্ন প্রতিবেশ, যেটা আমাদের কৃষির সাথে আমরা সম্পর্কিত, হ্যাঁ কৃষি প্রতিবেশ আমরা বলি।
এবং এগুলো কেন এত ভিন্ন? এটা হচ্ছে বাংলাদেশের যদি ভৌগোলিক একটা অবস্থান আমরা দেখি, এটা এখনও একটা বদ্বীপ, যেটা এখনও গঠন শেষ হয়নি, এখনও বদ্বীপ এই গঠন প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে। আমরা যদি আমাদের দক্ষিণ এশিয়ার মোট পানি দেখি, বাংলাদেশ হচ্ছে এটার খুবই ছোট একটা অংশ, হচ্ছে বাংলাদেশ ভূ অঞ্চল, কিন্তু দক্ষিণ এশিয়ার সমগ্র যে পানি যেটা আসে তার 90% আমাদের ভিতর দিয়ে যায়, অথচ আমরা তার 10% অংশ না, এরকম। তার মানে বিপুল পরিমাণ পানি আমাদের ভিতর যাচ্ছে, পাই না, ব্যবহার করতে পারি না। মানে অনেক ছোট জায়গার মধ্যে দিয়ে অনেক বেশি পানি আমরা হিমালয়ের থেকে আমরা যাচ্ছে। তার মানে হচ্ছে হিমালয়ের উপরে যদি কোনো প্রভাব পড়ে, পানির প্রাপ্যতা বেশি হওয়া হোক, পানির প্রাপ্যতা কম হওয়া হোক, সেটার প্রভাব বাংলাদেশের উপর দিয়ে পড়বে। আমাদের বদ্বীপের গঠনটা যেহেতু এখনও সেই কারণে চলছে, সেটা ভাঙা গড়ার এই খেলা আমাদের এখানে চলতে থাকবে। আমাদের এখানে ভিন্ন ভিন্ন ধরনের কিছু অঞ্চল আছে। যদি আমরা বলি আমাদের উত্তর পূর্ব দিকের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে এমন একটা জায়গাতে, সেটা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত চেরাপুঞ্জি বা যেখানে হয়, সেখানকার পানি আমাদের এখান দিয়ে বের হয়। এই সব মিলিয়ে আমরা খুব একটা বৈচিত্র্যপূর্ণ একটা কৃষি প্রতিবেশ বলি বা প্রতিবেশের মধ্যে আমরা আছি। ফলে এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর কথা যখন আমরা বলছি, তখন এই প্রতিবেশগুলোর সাথেই কিন্তু ভিন্ন ভিন্ন সম্পর্কগুলো আসছে। যদি আমরা এটাকে কয়েকটা প্রধান জায়গায় ভাগ করি, সেখানে আমরা যদি আমাদের বরেন্দ্র অঞ্চলের কথা বলি, সেখানে অবশ্যই আমরা জানি যে পানি কম পাওয়ার বিষয়টা হচ্ছে অনেক বেশি, সবগুলোই পানির সাথে কম বেশি যুক্ত। আমরা যদি আমাদের যেটা আমি বললাম হাওর অঞ্চল উত্তর পূর্ব দিকে, সেখানে হচ্ছে এই হঠাৎ করে পানি আসাটা, যেটা যখন অনেক বেশি বৃষ্টি হয় ভারতে, সেটা আমাদের যে চরাঞ্চল যেটা আছে, বিশেষ করে আমাদের উত্তর দিকের চর আছে, এবং এটা সারা আমাদের যেহেতু অনেকগুলো প্রধান প্রধান নদী আছে, সেই চরগুলো সবসময় বন্যার আকস্মিক বন্যা বলি, সেই বন্যার কারণে নদী ভাঙ্গন, সেই প্রভাবটা সেখানে অনেক অনেক বেশি। আর হচ্ছে আমাদের উপকূলের কথা যদি বলি, আমি আরও হয়তো সামনে আলোচনা করব, সেখানেও পানি সংক্রান্ত নানা রকমের বিষয় পাশাপাশি আছে, ঘূর্ণিঝড়, অন্যান্য দুর্যোগ আছে। এগুলো হচ্ছে আমরা যেটা জলবায়ু পরিবর্তনের ভাষায় বলি যে কিছু কিছু আছে যেগুলো খুব দ্রুত আক্রমণ করে, মানে অনসেট ইভেন্ট আমরা অনেক সময় ইংলিশে বলি, যে খুব র্যাপিড অনসেট কিছু আছে। এর পাশাপাশি সমগ্র বাংলাদেশে আমরা আরেকটা যেটা আক্রমণ দেখি, সেটা হচ্ছে আস্তে আস্তে আক্রমণ, যেটাকে আমরা ইংলিশে স্লো অনসেট ইভেন্ট বলি। সেই আস্তে আস্তে আক্রমণগুলো কিন্তু আমাদেরকে একেবারে প্রতিনিয়ত নাজেহাল করে ছাড়ছে। যে বৃষ্টিপাতে দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে, গরম যে সময় পড়ার কথা সেটা পড়ছে না, শীতকাল অন্যরকম হয়ে যাচ্ছে, এদিকে আস্তে আস্তে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। এই সব মিলিয়ে বাংলাদেশের কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাবগুলো, মানে আমাদের হঠাৎ আক্রমণ বলি, আবার আস্তে আস্তে আক্রমণের কথা বলি, সবগুলোই কিন্তু আমাদের এখানে আসছে, এবং বিভিন্ন কৃষি প্রতিবেশ অঞ্চলে বিভিন্নভাবে এই প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আসলে আপনি এই যে আস্তে আস্তে আসছে বা মানে দ্রুত আসছে, এটা আসলে বিজ্ঞানীরা, আপনি যেটা খুব সুন্দর করে বলেন, বিজ্ঞানীরা বলতে যে স্লো অনসেট, র্যাপিড অনসেট ডিজাস্টার। আমাদের আসলে দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের কথা আবার মনে পড়ে। আমাদের চারিপাশে প্রচুর পানি, কিন্তু নট এ ড্রপ অফ ড্রিপ। মানে আমাদের উত্তরবঙ্গে, তিনি বললেন যে উত্তরবঙ্গে আমাদের প্রচুর পানি আসে। সে আপনি হিমালয় থেকে বলেন প্রচুর পানি আসে, কিন্তু আমরা পানি ব্যবহার করতে পারি না। এখন প্রচুর পানি ওইখান দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে। আমাদের যদি এমন কোনো টেকনোলজি থাকতো যে এই পানিটা ব্যবহার করতো, তাহলে আমাদের এই এলাকার মানুষের ব্যাপক পরিবর্তন হয়ে যেত। তো আমরা শুনলাম তার কাছে, আমরা যে স্লো অনসেট, র্যাপিড অনসেট ডিজাস্টারের কথা, তারপরে তিনি আইপিসিসি রিপোর্টের কথাও বলেছেন। আমরা এই বিষয়ে আরও পরে তার কাছে শুনবো। তিনি বাংলাদেশের মোটামুটি বড় বড় কৃষি প্রতিবেশ অঞ্চলের কথা বলার চেষ্টা করেছেন। আমরা সহসা জানি যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ বাড়ছে, এবং দুর্যোগ সেটা যে ফর্মে ধীরে ধীরে আসুক অথবা আস্তে আস্তে আসুক, যে ফর্মেই ঘটুক না কেন, বাংলাদেশে যদি দুর্যোগ হয় তাহলে দরিদ্র পরিবারের, বিশেষ করে নারী প্রধান পরিবারগুলোর সংকট আরও বাড়ে, নারীদের সংকট খুব বেশি বাড়ে। তো সেই কারণে আমাদের একটি বড় কনসার্ন হলো নারীদের সিকিউরিটি সেফটি, শিশুদের সিকিউরিটি সেফটি। তো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের মালা আপা, মাহফুজা মালা। তিনি দীর্ঘদিন, আপনারা তাকে বিভিন্ন টকশোতে দেখতে পারেন, আমরা প্রায় সময় তাকে টকশোতে দেখি। আমরা খুবই কৃতজ্ঞ যে তাকে আমরা আজকে আমাদের স্ক্রিনে পেয়েছি। আমি আপনার কাছে শুনতে চাই যে বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা খালিদ ভাই বলেছেন যে আগে হয়তো 100 বছর ধরে যে পরিবর্তন হতো,
সেটা এখন 5 বছর হচ্ছে বলে আমার মানুষ সেটা মানে অ্যাবজর্ব করতে পারছে না, যে কারণে সংকটটা হচ্ছে। যদি জলবায়ু পরিবর্তন না হতো তাহলে হয়তো আজকে আমাদের এটা মানুষের বসবাসের উপযোগী নাও হতে পারত। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা একটা বাজওয়ার্ড, এটা সারা পৃথিবীব্যাপী ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের মতো বিশেষ করে একটা আমাদের অবস্থান একটি ফানালের মতো জায়গায় এবং একটি লাইভ ডেটা, তো যে কারণে আমাদের সংকটগুলো একটু বেশি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে জলবায়ু পরিবর্তনের ফলে নারী এবং শিশুদের উপরে কি ধরনের প্রভাব পড়ছে। ধন্যবাদ মোহনদা এবং ধন্যবাদ খালিদ ভাইকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি শুরু করছি, খালিদ ভাই যে আলোচনাটা যেখান থেকে শেষ করেছেন সেটাই বলছি যে ভাইয়ের আলোচনা থেকে তো আমরা একটা জিনিস বুঝেছি যে জলবায়ু পরিবর্তনে যে প্রভাব সেটা কিন্তু বাংলাদেশে যে আমরা যে জনগোষ্ঠী আছি কম বেশি সবার উপরই পড়ছে, কিন্তু সেখানে তাহলে নারীদের উপর প্রভাবটা কেমন। নারীদের উপর প্রভাবটা আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের সমাজ কিন্তু এখনো পিতৃতান্ত্রিক সমাজ। তো নারী পুরুষ সবার উপরে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা সেটা পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোতে আমাদের যে মানসিকতা, নারীকে আমরা যেভাবে দেখি, নারীর উপর আমাদের যে এক্সপেকটেশন, সেই জায়গাটা থেকে নারীকে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে ফেলে দেয়। আমরা ওয়াটার ক্রাইসিস নিয়ে কথা বলছিলাম, আমি যদি ওয়াটার ক্রাইসিস নিয়ে একটু কথা বলি, যে যে উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা যেটা এখানে সুপেয় পানির অভাব, খাওয়ার পানির অভাব। তাহলে এটা কিভাবে নারীকে প্রভাবিত করছে একটা উদাহরণ দিয়ে যদি বলি, সুপেয় পানির অভাব যখন হয়, সেই পানি আগে যে নারী তার বাড়ির পাশ থেকে পানিটা সংগ্রহ করত, এখন তার বাড়ির আশেপাশে কিন্তু পানিটা পাওয়া যায় না, তাকে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানিটা সংগ্রহ করতে হয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় এখনো গৃহস্থালীর সেবামূলক যে কার্যক্রমগুলো আছে আমাদের, এই কাজগুলো আমাদের নারীরাই করে। তো সেই জায়গাটা থেকে পানি আনার কাজটা কিন্তু আমরা এক্সপেক্ট করি যেটা বাড়ির কাজ, এটা নারীই করবে। তো এখানে কিন্তু আগে আমি বাড়ির পাশ থেকে পানিটা সংগ্রহ করতাম, এখন অনেক দূর থেকে আনছি, তাহলে আমার আগে যে ওয়ার্কলোডটা ছিল এখন আগের চেয়ে বেড়ে গেছে। এবং এই পানিটা যেহেতু আমি দূর থেকে সংগ্রহ করছি এবং আমার রাষ্ট্র আমাকে সেই নিরাপত্তা কিন্তু এখনো দিতে পারেনি, আমরা নারীরা কিন্তু এখনো পথে ঘাটে চলতে নিরাপত্তা বোধ করি না, আমাদের সেই জায়গাতে অনেক কাজ করার সুযোগ আছে। তো সেখান থেকে কিন্তু অনেক নারী এই পানি সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমরা যৌন নিপীড়নের শিকার হচ্ছি। কখনো কখনো খুব এক্সট্রিম কেসে কিন্তু আমরা ধর্ষণের ঘটনাও আমরা জানতে পারি, যে পানিটা সংগ্রহ করতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এরকম কথাও আমরা কিন্তু শুনি। এবং এইটার একটা প্রভাব কিন্তু আপনার নারীর স্বাস্থ্য, নারীর মানসিক স্বাস্থ্য সব কিছুর উপরেই পড়ছে। আগে আমি আমার কাজ থেকে হয়তো একটু অবসর সময় পেতাম, কিন্তু এখন আমার ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে আমার সেই অবসরটা নাই। আমার মানসিক স্বাস্থ্য আমার সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়ির শিশুটিকেও তখন আমি পানি আনার কাজে ইনভলভ করে দিচ্ছি, শিশুটিকেও তখন কিন্তু তার এই পানি আনার কাজে যেতে হয়। স্বাস্থ্যগত জায়গাটা কি, যেহেতু সুপেয় পানির অভাব এবং এত দূর থেকে পানিটা সংগ্রহ করতে হয়, তখন হয় কি আমি কিন্তু আমার দৈনিক যে পানি খাওয়ার চাহিদা সেখানেও কিন্তু কখনো কখনো আমাকে কম্প্রোমাইজ করতে হয় এবং সেই কম্প্রোমাইজটা বেশিরভাগ ক্ষেত্রে কি করে, নারী করে। আমরা সবাই জানি যে পরিবারে যখন খাদ্য ঘাটতি হয় তখন নারী কি করে, তার পরিবারের সবার চাহিদা মিটিয়ে যেটুকু থাকে সেইটুকু দিয়ে তার চাহিদাটা পূরণ করে। তাহলে পানির ক্রাইসিসটাও কিন্তু তাকেই একটা বড় অংশ তাকে এটা ফেস করতে হয় সেটার কারণে। এবং তার যে এত দূর থেকে কলসি ভরে পানি আনতে হয়, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু তার শারীরিক সংকটও তৈরি করছে, তার নানা রকম রোগ ব্যাধি আগের চেয়ে বেড়ে গেছে। এবং আপনারা দেখবেন যে এখানে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে লবণাক্ততা, এবং আমরা প্রায়শই দেখি যে নারী কিন্তু কোমর সমান পানিতে বা হাঁটু সমান পানিতে দীর্ঘক্ষণ ঘুরে 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 তার বাড়ির কাজকর্ম করে। এটা করতে যেয়ে কিন্তু এখন আমরা সম্প্রতিকালে যে ঘটনাগুলো শুনছি যে নারীর যে রিপ্রোডাক্টিভ হেলথ সেইখানেও কিন্তু এটা ইম্প্যাক্টেড ফিল, মানে প্রচুর একটা ইম্প্যাক্ট আছে। তার নানা রকম যৌন রোগ তার হচ্ছে, তার চুলকানি হচ্ছে এবং এইটার কারণে তার বৈবাহিক যে সম্পর্ক, তার যৌন সম্পর্ক, সেখানে একটা ইম্প্যাক্ট ফেলছে। তার স্বামী এখন কিন্তু তার সাথে যৌন সম্পর্কের আগ্রহ পাচ্ছে না, তখন সে কিন্তু বহু বিবাহ বা আরেক জায়গায় চলে যাওয়া, হ্যাঁ,
এই এই এক পানি খাওয়া দেখেন, সুপ্রিয় পানির ক্রাইসিস কিন্তু আমার কতগুলো ডাইমেনশনে নারীকে একটা ক্রাইসিসের মধ্যে ফেলে দিতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা দুর্যোগ তো সবাইকেই ক্ষতি করে, তাইলে কেন আমরা বারবার নারীর কথা বলি। তা আমার মনে হয় যে এই জায়গাটা থেকেও আমার যেহেতু সমাজে এখনো একটা আনইকুয়াল পাওয়ার স্ট্রাকচার আছে, প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেইটার কারণেও কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের বেশি ক্ষয়ক্ষতি হয়। এবং এছাড়া যেটা খালিদ ভাইও বলার চেষ্টা করলে যে আমার ফ্রিকোয়েন্ট ডিজাস্টার হচ্ছে, আমরা কিন্তু জানি যে কোনো দুর্যোগে নারী এবং শিশু পুরুষের চেয়ে 14 গুণ বেশি বিপদাপন্ন অবস্থায় থাকে। অলরেডি আমি বেশ কিছু এক্সাম্পল দিয়েছি, তো সেখানেও আপনি দেখবেন যে সামাজিক আমাদের উপর যে এক্সপেকটেশনগুলো থাকে, অনেক সময় দেখা যায় যে আমরা সিগন্যাল পড়েছে কিন্তু নারী শেল্টার হাউসে যেতে চায় না, কারণ আমাকে একটা শেল্টার হাউসে গাদাগাদি করে থাকতে হবে, আমাকে অন্য পুরুষরা দেখে ফেলবে, আমার পর্দা থাকবে না, আমি ভালো নারী না যদি আমাকে আরেকজন দেখে ফেলে। এছাড়াও তার কিন্তু সেখানেও হয় শেল্টার হাউসে যাওয়ার পথে অথবা যাওয়ার পরে সেখানেও কিন্তু নারী এক যৌন আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা থাকে, এবং হয়ও, এরকম প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে যেখানে যৌন আক্রমণের ঘটনা হয়। এই যে একটা সামাজিক অনিরাপত্তার অবস্থার মধ্যে আমরা আছি, দুর্যোগের কারণে আমার লাইভলিহুড ইম্প্যাক্টেড হচ্ছে, আমি আগে কৃষিকাজ করতাম এখন কৃষিকাজ করতে পারি না, সেইগুলোরও কিন্তু নারীকে নানাভাবে ইম্প্যাক্টেড হচ্ছে। প্রথম কিভাবে হয়, যখনই আমার পরিবারে আর্থিক অনটন হয়, যেহেতু আমি নারীকে বোঝা হিসেবে দেখি, আমি আমার কন্যা শিশুকে তাড়াতাড়ি বিয়ে দেওয়াকে একটা সমাধান মনে করি। যেহেতু আমার সমাজে সেই নিরাপত্তাটুকু নাই, যৌন হয়রানি বা ধর্ষণের মতো আলামত আমাদের এখানে আছে, আমরা সেইটারও একটা সলিউশন হিসেবে বাল্য বিবাহকে একটা সমাধান মনে করি, যে মেয়েটার গায়ে কেউ হাত দেওয়ার আগে, ওর কিছু হওয়ার আগে আমি এটাকে বিয়ে দিয়ে দিই। কারণ নারীর কুমারিত্ব কিন্তু আমার সমাজে এখনো আমার পুরুষদের এই পুরুষতান্ত্রিকতা সমাজের জন্য একটা বড় একটা অনার। তো এই সব কিছু মিলাই কিন্তু আসলে আমরা একটা ভীষণ রকমের ভালনারেবল সিচুয়েশনের মধ্যে থাকি। খুবই চমৎকারভাবে বলেছেন। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য সংকট বাড়ছে। আপনি তো বলছেন যে আমার মা, আমি তো দেখেছি জি, মাংস রান্না হয়েছে সকলকে দিতে দিতে আর মায়ের জন্য মাংস নেই, মা কিন্তু আর মাংস খাইতে পারলো না। ভালো খাবার সবসময় সে স্বামীকে সন্তানকে দিতে দিতে মায়ের জন্য আর থাকে না, বিশেষ করে দরিদ্র পরিবারে। আপনি শুনেছেন যে আপনি এই এলাকায় বিচরণ করেছেন, শুনেছেন যে এই এলাকায় টাইগার হিউম্যান কনফ্লিক্ট হওয়ার কারণে বাঘ বিধবা নারীদের সংখ্যা বেড়েছে। একদিকে বাঘ বিধবা নারীদের সংখ্যা বেড়েছে, অন্যদিকে কিন্তু এই এলাকায় আইলার পরের থেকে 2009 সালে যে আইলা হয়েছিল, এরপরে প্রচুর মানুষ এই এলাকা থেকে চলে গিয়েছিল বাইরে কাজ করতে, বিশেষ করে পুরুষরা। তারা ফিরে আসেনি, এবং যদিও তারা আনঅফিসিয়ালি ডিভোর্স দিয়েছে, এইখানে যে নারী এবং তার সন্তানেরা রয়েছে, এরকম অনেক পরিবার রয়েছে যে তার পিতা অন্য জায়গায় গিয়ে আবার বিয়ে করেছে, কিন্তু এদেরকে অফিসিয়ালি ডিভোর্স দেয়নি বলে এনারা বিয়েও করতে পারেনি, এবং তাদেরকে স্বামী পরিত্যক্ত নারী হিসেবে বলা হয়। আমাদের এই টকশোর মধ্য থেকে আমি আপনাদেরকে দুজনকে রিকোয়েস্ট করব যে এই এলাকায় এরকম অনেক নারী রয়েছে যাদের কথাটা আপনারা ন্যাশনাল লেভেলে তুলে ধরার চেষ্টা করবেন। যে আমাদের তাপমাত্রা বেড়ে যাওয়া, এই তাপমাত্রা বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে কিভাবে হ্রাস করা যায়, যেটা আমরা জলবায়ু পরিবর্তনের প্রশমনের কথা বলি, এটাকে কমিয়ে আনা এবং এই শতাব্দীর মাঝামাঝি যাতে আমরা জিরো করতে পারি, আমাদের যতটুকু উদ্গীরণ হবে অতটুকু যাতে আমরা শুষে নিতে পারি, সেই প্রক্রিয়া যাতে আমরা নিশ্চিত করতে পারি এই শতাব্দীর মাঝামাঝি, সেটার একটা টার্গেট করা হচ্ছে, যেটা আমরা মিটিগেশন করছি। যদিও বাংলাদেশ আমরা অনেক কম দূষণ করি, কিন্তু আমরা একটা উন্নয়নের প্রক্রিয়া আছি, আমরা সামনের দিকে আমাদের অনেক উন্নয়ন হবে। ফলে আমরা যেহেতু নিজেরাই একটা ক্ষতিগ্রস্ত দেশ, আমরা নিশ্চয়ই চাইবো না যে আমরা নিজেরা মানে আপন পায়ে যেন কুড়াল না মারি। ফলে আমরা আগের অন্যরা যে ভুল করেছে একই ভুল যাতে আমরা না করি, এবং এখন অনেক আমি বলবো অনেক প্রযুক্তি আছে, সেগুলোকে নিয়ে আমাদের প্রশমনের কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। তবে এর আগে আমাদের জন্য যেহেতু আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই, সেটা হচ্ছে আমাদের খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্টেশন। এবং অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু বলবো, সেখানে আমাদের একটা সেক্টর নিয়ে আমাদেরকে ভাবতে হবে। মানে যে কোনো অ্যাডাপ্টেশনের কথা বলি তখন আমাদেরকে ভাবতে হবে আমরা কৃষির ক্ষেত্রে কি ধরনের অ্যাডাপ্টেশন করবো। সেখানে আমাদের উপকূলের একরকম হবে খাপ খাওয়ানো,
চরাঞ্চলে অন্যরকম হবে, আরেক রকম। হাওরে আরেক রকম হবে। আমরা যদি পানির কথা বলি, উপকূলে হচ্ছে আমাকে লবণাক্ত পানি থেকে কিভাবে মুক্তি পেয়ে আমি করব, আবার অন্যখানে হচ্ছে জলের ব্যবস্থাপনা, এত পানি আসছে এটাকে কিভাবে আমি ব্যবস্থাপনা করব, বরেন্দ্র অঞ্চলে আমি মাটির নিচ থেকে না উঠিয়ে কিভাবে সংরক্ষণ করে করব সেই ব্যবস্থাপনা, বা হাওরে অন্যরকম ব্যবস্থাপনা করতে হবে, একদম। পানি সংক্রান্ত ব্যবস্থাপনা করতে হবে। বা আমার অনেক এখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি অনেক কিছু রাস্তাঘাট তৈরি করছি, সেখানে আমার আরেক ধরনের এক এক জায়গাতে এক এক রকম। উপকূলে আমি যেভাবে করে বাঁধের ব্যবস্থাপনা করব, হাওরে কিন্তু সেভাবে করে আমি করবো না, চলবে না সেভাবে করা এই অ্যাডাপ্টেশনের জায়গাতে আমি যে ছোট্ট করে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা এখন বারবার যেটা বলছি যে প্রকৃতি ভিত্তিক সমাধান আমাদেরকে নিয়ে আসতে হবে, Nature based solution সলিউশনের কথা আমরা বলছি। এবং সেখানে আমি যে সংস্থায় কাজ করি, IUCN, আমরা গত বছর একটা আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড প্রকাশ করেছি, নেচার বেস সলিউশন, একটা গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড। এবং সেখানে যেটা বলা হচ্ছে, আমরা যখন কোনো সলিউশনকে নেচার বেসড বলবো, তার মানে হচ্ছে ওই সলিউশনের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা একটা সমস্যার সমাধান করছি, কিন্তু একই সাথে সেই সমাধান আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে একটা প্রভাব রাখছে, ভালো প্রভাব রাখছে। কারণ আমরা অনেক সলিউশন নিয়ে আলোচনা করি, সেই সলিউশনটা দেখা যাচ্ছে হয়তোবা আমরা ওটা নিয়ে কোনো একটা সমস্যার মোকাবেলা করছি, কিন্তু এটা আমাদের জীববৈচিত্র্যের জন্য কোনো ভালো প্রভাব দিচ্ছে না। অ্যাডাপ্টেশনের এরকম অনেক সমাধান কিন্তু আমরা আছে, আমরা হয়তো বা খুব বেশি টেকনিক্যাল সলিউশন নিয়ে বলছি ঠিক আছে, একটা বন্যা হচ্ছে, তোমরা একটা কংক্রিটের কিছু একটা বানিয়ে দাও, সেটাকে ইয়ে করে, কিন্তু এটার কারণে জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে এই ধরনের ভালো প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা ভাবছি না। ফলে এটাকে বারবার বলা হচ্ছে, আমরা যখনই কোনো সমাধানের কথা বলবো, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা কীভাবে আমাকে জীববৈচিত্র্যের ক্ষেত্রে, আমার কৃষি পরিবেশকে আরও ভালো করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। ফলে এটা আমাদের যে সেক্টরে আমরা করি না কেন সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তৃতীয় জায়গাটা হচ্ছে, যেটা এই বছর প্রাধান্য দেওয়া হচ্ছে, বারবার আগেও আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে অর্থায়ন। এই কাজগুলো করতে গেলে আমাদের অর্থায়নের প্রয়োজন। আমরা যদি প্রযুক্তি আনতে চাই আমাদের প্রশমনের জন্য, আমাদের খাপ খাওয়ার জন্য প্রয়োজন লাগবে, আমাদের অর্থায়ন অবশ্যই লাগবে। অর্থায়ন এবং সেখানে অর্থায়নের সাথে সুশাসন, কারণ অর্থ আপনার আসলো, কিন্তু আপনি এটা যদি সুশাসন না থাকে, সঠিকভাবে ব্যয় না করেন, সেই অর্থায়নের কোনো মূল্য নেই, এবং সেই অর্থায়ন কিন্তু আপনার মানুষের কল্যাণে আসবে না। সেটাই। এবং সবশেষে হচ্ছে আমরা একসাথে সবাই কাজ করা, যে যেখানে কাজ করি না কেন। এখন আজকে কেউ যদি পানি নিয়েও কাজ করে, পানি নিয়ে কাজ করে, সে কৃষির সাথে কাজ না করে সে থাকতে পারে না। আমরা যেভাবে আলোচনা করলাম, আমরা জেন্ডারের জায়গা থেকে, সে যদি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আমার পানি বিষয়ক মন্ত্রণালয় আলোচনা না করে যে একজন নারীর ক্ষেত্রে এই সমাধানটা কতটুকু কার্যকর হবে, তাহলে যে সমাধানের কার্যকারিতা থাকবে না। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের অনেক অনেক বেশি কাজ করার আছে। ফলে আমরা যেই পর্যায়ে কাজ করি না কেন, আমি যদি এখানে শ্যামনগরও কাজ করি, মোহনদা যদি এখন একটা কাজ করেন, ওনাকে অবশ্যই এই সবাইকে এক জায়গায় নিয়ে এসে কিন্তু কাজটা করতে হবে, শুধু ডিপিএইচির সাথে একা কাজ করলে হবে না। এরকম ভাবে যে পর্যায়ে আমরা করি না কেন, প্রতিটি পর্যায়ে এটাকে নিশ্চিত করা। আমি ব্রড জায়গা থেকেই বললাম, বাট আমাদের চিন্তা ভাবনাটা আমি মনে করি যে এইভাবে করেই আগানো উচিত। খুবই চমৎকারভাবে বলেছেন। আসলে সব সময় আপনাদের কাছ থেকে আমরা শিখি, আমাদের দর্শকরাও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আপনি খুবই ওভারঅল একটা ব্রড সেন্সে সেক্টরাইজ বলেছেন যে পানিতে হাওড়ে কী করা দরকার অথবা উপকূলে কী করা দরকার, সবগুলো বলেছেন। আমরা আরও শুনবো। আমরা আমাদের IPCC যে 1.5 ডিগ্রি যে টার্গেট সেট করেছে, সেইটার জন্য আমাদের রোডম্যাপ কী বা আমাদের প্রস্তুতি কতটা, সেটাও আমরা শুনবো। আমরা এখন মালাহাপার কাছে যেতে চাই। আসলে খালিদ ভাই বলতেছিলেন যে অভিযোজনের জন্য অর্থায়ন দরকার। আমরা প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে হয়েছে। প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী যে পরিমাণ অর্থায়ন হওয়ার কথা ছিল $100 বিলিয়ন, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এমনকি হয়তো লস অ্যান্ড ড্যামেজ এখন অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে আসে নাই যে কিভাবে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট করবে এবং কে কিভাবে তার ক্ষতিপূরণ দেবে। যেমন আমাদের প্যারিস এগ্রিমেন্ট বা অন্যান্য যে সমস্ত এগ্রিমেন্ট বা ট্রিটিগুলো আছে, সেখানে কিন্তু একজন কন্ট্যাক্ট পয়েন্ট থাকার কথা ছিল ওই ফ্রেমওয়ার্কের আওতায়। আমরা যতটুকু জানি, বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে কন্ট্যাক্ট পয়েন্ট তৈরি করার। শুধু কন্ট্যাক্ট পয়েন্ট তৈরি করলে হবে না, অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কটাও তৈরি করতে হবে, যে এই যে ইয়াস হলো, এই ইয়াসে কীভাবে ক্ষতি হলো সেটা কিভাবে তারা অ্যাসেস করবেন। আমরা একটা বড় বিষয় করতে চাই। আমরা
দুইজনকে পেয়েছে খুব সুন্দর, উনি ওভারঅল বলেন। আর আপনি যেহেতু নারীদের নিয়ে কথা বলেন, যেহেতু এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, আর একটা বিশেষ কারণে নারী এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের অন্য সব উপজেলাতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে একটু কম, একমাত্র কয়রা শ্যামনগর উপজেলাতে আপনি নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি দেখবেন। তো নারী একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে কোনো কারণেই হোক, কনফ্লিক্ট হোক, মাইগ্রেশন হোক, যেভাবে হোক নারীর পরিমাণ বেড়েছে এবং তা 50%-এর উপরে সেন্সাস অনুযায়ী। আমরা এবছরের সেন্সাস পাইলে বুঝতে পারবো যে নারী প্রধান পরিবারের সংখ্যা কীরকম বেড়েছে। আমরা সবসময় নারীর ক্ষমতায়নের কথা বলি। নারীর যদি রিয়েলি আমরা এনজিওরা বা অন্যান্যরা যেভাবে ক্ষমতায়ন বলে, আমরা দীর্ঘদিন থেকে নারীর ক্ষমতায়নের কথা বলে আসছি। তো প্রকৃত যদি নারীর ক্ষমতায়ন না হয়, তাহলে নারী এই যে জলবায়ু দুর্যোগ সংকট, এই ঘেরাটোপ থেকে সে কখনো বেরোতে পারবে না। জলবায়ু পরিবর্তনের যে হচ্ছে এবং নারীর উপর যে প্রভাব পড়ছে, নারীর কি কি সক্ষমতা বাড়ানো দরকার যাতে করে নারীর প্রকৃত ক্ষমতায়ন হয়? ধন্যবাদ দাদা। আমি শুধু নারীর সক্ষমতা বিষয়টাতেই থাকবো না, কারণ আমি একটু আগে যে প্রেক্ষাপটটা দিচ্ছিলাম যে পিতৃতান্ত্রিক সমাজ এবং নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি দেওয়ার যে আমাদের যে ধরন, সেখানেও আমি বলবো পরিবর্তন হতে হবে এবং সেখানে সমাজের সর্বস্তরের সকল মানুষের একটা দায়িত্ব আছে। নারীকে শুধু নারী হিসেবে না, মানুষ হিসেবে তাকে যেন আমরা মূল্যায়নটা করি, সেই জায়গাটা দিই। তো সেই জায়গাটা থেকে আমি শুধু নারীর ক্ষমতায়ন করলেই যে আমার একটা সমস্যার সমাধান হয়ে যাবে তা না, কারণ আমরা এমনও দেখেছি যে অনেক ক্ষেত্রেই নারী কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে এসছে, তারপরও কিন্তু আমার সমাজ কাঠামোর তার যে সমস্যাগুলো আমি একটু আগে বলছিলাম, যে তাকে নিচু করে দেখা, তাকে হেয় প্রতিপন্ন করা, তার ধর্ষণ হওয়ার যে রিস্ক, তার যে যৌন হয়রানি হওয়ার রিস্ক, সব কিছুকে মাথায় যদি আমি নিয়ে আসি, আবার এখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে, যেখানে সকলে নারীকে মানুষ হিসেবে দেখার একটা মানসিকতা তৈরি করতে হবে সেই জায়গাটা থেকে। এটা শুধু নারীর একার দায়িত্ব না যে আমি একা নিজেকে তৈরি করলে একটা চেঞ্জ, সবাই, আমি বিশেষ করে পুরুষদের, এটা একটা। আর আরেকটা হলো যে আমি আমার পূর্বের আলোচনায় আমরা বেশিরভাগ হয়তো আমার মানে সময়টা সংক্ষেপ ছিল দেখে নারীর ভালনারেবিলিটিগুলোকে বেশি হাইলাইট করেছি, এবং আমাদের সমাজের একটা টেন্ডেন্সিও আছে যে নারীকে সবসময় ভালনারেবল হিসেবে দেখা। নারীর যে স্ট্রেংথগুলো আছে, তার যে সক্ষমতাগুলো আছে, সে যে বিভিন্ন দুর্যোগে সে যেমন ভালনারেবল, তার কিন্তু আবার ফ্রন্টলাইন একটা নলেজ আছে, সে কিন্তু এই সিচুয়েশনে সে কিন্তু তার বিভিন্ন সক্ষমতাও কিন্তু আমাদের প্রচুর প্রচুর এভিডেন্স আছে যেখানে নারী সমস্ত কিছু ম্যানেজ করে উঠে দাঁড়ানোর সক্ষমতারও কিন্তু পরিচয় দিয়েছে। কিন্তু আমরা সবসময় ভালনারেবিলিটি নিয়ে যতগুলো কথা বলি, তার স্ট্রেংথ নিয়ে, তার লিডারশিপ নিয়ে, তার নলেজ ক্যাপাসিটি নিয়ে কিন্তু কম কথা বলি। আমার মনে হয় আমাদের পাশাপাশি সেই জায়গাতেও নারীর এই জিনিসগুলো নিয়ে তাকে রেকগনাইজ করা দরকার এবং তাকে সেই স্পেসগুলো দিতে হবে। হ্যাঁ, এই যে খালিদ ভাই, আপনি এতক্ষণ ধরে বিভিন্ন পরিকল্পনার কথা বলছিলেন, একেবারে কমিউনিটি লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যেইখানে যতগুলো নীতিমালা, পরিকল্পনা, কৌশলপত্র তৈরি করার কথা বলা হচ্ছে, সেখানে আমরা চাই নারীর অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমরা ফেমিনিস্ট প্রিন্সিপাল একটা কথা খুব বলে থাকি যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। তাহলে নারীর যে সমস্যা, নারীর যে সম্ভাবনা, এই কথাগুলা আজকে নারীকে বাদ দিয়ে হবে না। আমি হয়তো নারীর কথাটা বেশি বলছি, আমার কাছে প্রশ্নটা এইভাবে আসছে, কিন্তু আমি যখন একটা ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করব, আমাকে ইনক্লুসিভলি আমার সেই প্ল্যানিং প্রসেসে প্রত্যেকটি মানুষের পার্টিসিপেশনটা দরকার, তার অ্যাক্টিভ পার্টিসিপেশন। ওই যে আমাদের এখন কি হয়েছে, ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণের কথা বলা আছে, আমাদের সরকারি কিছু নীতিমালা আছে, কিছু সিদ্ধান্ত আছে, আমরা করি কি কিছু নারীদেরকে নিয়ে আসি, সে বসে কোথায়, একদম টেবিলের কোনায়, সেখানে 10 জন পুরুষ যদি থাকে, 2 জন নারী থাকে, হয়তো সে কথা বলার সুযোগই পায় না, অথবা যদি সে কথা বলে সেটা হয়তো আমি শুনছি না। তাহলে একটা হলো যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যখন আমি বলছি, প্রথম হলো আমি নারীকে
ওই পুরুষটার সাথে সামনের সারিতে দেখতে চাই, তাকে বলার সুযোগ দিতে হবে এবং তাকে শোনার মানসিকতা আমার থাকতে হবে। সেই যে একটা তার সমস্যার কথা বলতেছে, সেই সমস্যাটা আমরা অনেক সময় আচ্ছা নারীরা বলছে কি ও কি বুঝে, হ্যাঁ, এই যে ও কি বুঝে একটা হেয় প্রতিপন্ন করার যে টেন্ডেন্সি থাকে সেইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নারীর মতামতকে মূল্যায়ন দেওয়ার জায়গাটা থেকে আসতে হবে এবং ওভারঅল তার ডিসিশন মেকিং প্রসেসটা তার পরিবার থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন ক্ষেত্রে তার ডিসিশন মেকিং, সে যেন নিজের ডিসিশনটা নিজে নিতে পারে। অনেক সময় আমরা ক্ষমতায়নের কথা বলি, বিভিন্ন এনজিও থেকে আমরা বিভিন্ন ইনপুট সাপোর্টও দেই, গরু দেই, হাঁস দেই, মুরগি দেই, তার হয়তো কিছু আর্থিক উন্নতিও হয়, 2-1 পয়সা সে ইনকাম করতে পারে, কিন্তু সেই টাকাকে সে নিজের ইচ্ছায় খরচ করতে পারে। তাহলে ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট, যে সে তার যাবতীয় সিদ্ধান্ত সে নিজে নিতে পারতেছে কিনা। এখন যেই জায়গাতে এইটা হলো আমার ওভারঅল একটা এক্সপেকটেশন সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, নীতি নির্ধারণের যারা আছেন বা আমরা যারা উন্নয়নমূলক কাজে আছি সবাইকে ওই জায়গাটাতে আমাদের এফোর্ট দিতে হবে। আমাদের নারীদের যদি আমি সক্ষমতার কথা বলি, সেক্ষেত্রে আমি সক্ষমতার জায়গাগুলোকে আমি ওভারঅল 4টা জায়গায় ভাগ করতে চাই। আমার এটা নিয়ে বিস্তর কাজ করার সুযোগ হয়েছিল। অর্থনৈতিক সক্ষমতা খুবই জরুরি। নারী যতদিন নিজের আয় রোজগার থাকছে না, নিজের আয় রোজগার সে নিজের সিদ্ধান্তে খরচ করতে পারছে না, তার হাতে সঞ্চয় করতে পারছে না, হ্যাঁ, এবং এগুলো সব কিছু মানে যখন হবে, আর্থিক সক্ষমতা যখন হবে, তখন হয়তো আমি বলবো যে তার হয়তো কিছুটা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের এক্সেসটা তৈরি হবে। পাশাপাশি সামাজিক পরিবর্তনের কথা তো আমি অলরেডি বললাম। নারীর সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ, তার লিডারশিপ, হ্যাঁ, এবং আমাদের বাল্যবিবাহ কমানো, আমাদের যৌন হয়রানি প্রতিরোধ করা, আমাদের ধর্ষণ যেন না হয়, এই জায়গাটাতে কাজ করতে হবে। আমার বিভিন্ন পলিসি ইনস্ট্রুমেন্ট নারীকে সেই জায়গায় সাপোর্ট করছে কিনা সেই জায়গাটাও আমাকে দেখতে হবে। আপনার উপকূলের আমি যদি উদাহরণ দেই, উপকূলের এই যে বিভিন্ন আমরা জানি যে অনেক সময় নারী কিন্তু আপনার তার থাকার কোনো জায়গা থাকে না। যে নারীর স্বামী তাকে ত্যাগ করে আরেক জায়গায় চলে গেছে, সে তখন কি করে বিভিন্ন খাস জমিতে গিয়ে থাকে। কিন্তু আপনারা জানেন যে একজন নারী সেই খাস জমিতে কিন্তু তার অ্যাক্সেস নাই, যদি না তার সক্ষম পুত্র সন্তান না থাকে, তার যদি স্বামী না থাকে, সক্ষম পুত্র সন্তান যদি না থাকে, সে কিন্তু সে খাস জমি পাচ্ছে না। তাহলে আমার কিন্তু পলিসি ইনস্ট্রুমেন্টের জায়গাতেও প্রচুর গ্যাপ আছে এবং সেই গ্যাপগুলোকে আইডেন্টিফাই করে এগুলো ফাংশনাল করাটাও দরকার। আমাদের প্রচুর আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, এই একটা জায়গা। আরেকটা হলো আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার রাস্তাঘাট, আমার শেল্টার হাউস, আমার নিরাপদ বাসস্থান আছে কিনা, আমার নিরাপদ টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, আদার্স যত আমার ট্রান্সপোর্টেশন, আমার হেলথ ফ্যাসিলিটি, আমার এডুকেশন ফ্যাসিলিটি, যত কিছু আছে, আমার মনে হয় এই জায়গাটাতেও রাষ্ট্রের এবং সমাজের মনোনিবেশ করতে হবে। কেন আমি সবার কথা বলতেছি দাদা? বাংলাদেশ সরকারের বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আইন আছে এবং এটা নিয়ে আমরা একটা জায়গায় অন্তত আমরা বলতে পারি যে আমরা সার্থক। সেটা হলো যে বাল্যবিবাহ যে দণ্ডনীয় অপরাধ, এটা এখন কিন্তু প্রত্যেকেই জানে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষকেও জিজ্ঞেস করেন, জানে। কিন্তু তাহলে কি বাল্যবিবাহ আমরা কমাতে পেরেছি? এটা বড় প্রশ্ন। বাল্যবিবাহ কিন্তু আমরা কমাতে পারি নাই। আমরা একটা সময় ভাবতাম যে আমাদের যদি আইন থাকে, সেটা নিয়ে জনগণকে আমরা যদি জানাতে পারি, তাহলে হয়তো বাল্যবিবাহ কমবে। কিন্তু আমরা কিন্তু এখনো বাল্যবিবাহ কমাতে পারি নাই। কারণটা কি? এটার সাথে যে আনুষঙ্গিক বিষয় দিয়ে আছে, আমি সেই শিশুটিকে যদি তার নিরাপত্তা দিতে না পারি, তাকে তার যদি ধর্ষণের আশঙ্কা থাকে, তার যদি যৌন হয়রানির আশঙ্কা থাকে, অনেক বাবা কিন্তু তার আদরের মেয়েটাকেও বিয়ে দিয়ে দেয় শুধুমাত্র ওই সামাজিক ওই চিন্তা। কারণ আমাদের সমাজ কিন্তু এখনো ধর্ষণের জন্য নারীকে দোষারোপ করে। তুমি ঠিক মতো চলো নাই, তুমি দিনের দুপুরে কেন বের হইলা, রাতে কেন বের হইলা, তোমার পোশাক কি ছিল, তুমি ওই ছেলের সাথে হেসে কথা বলছো কিনা, আমরা কিন্তু নারীকেই দোষারোপ করি। তো সেক্ষেত্রে এরকম একটা সমাজে পিতা কিন্তু অনিরাপদ অবস্থায় থাকে।
হ্যাঁ, তাহলে আমার ওই সমাজের ওই নিরাপত্তাও তাকে তৈরি করতে হবে। আমি যতক্ষণ সমাজে নিরাপত্তা দিতে না পারতেছি, কারণ অনেকেই আমরা বলে থাকি যে আর্থিক অনটনের কারণে বাল্যবিবাহ হচ্ছে, আমি আসলে এটাকে এভাবে দেখি না। এটা একদম সিম্পলি হলো মনস্তান্ত্রিক ব্যাপার। আমি যখন কন্যাকে বোঝা হিসেবে দেখতেছি, তখন অর্থনৈতিক সংকটটাকে আমি একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করতেছি। তাহলে ওই জায়গাতেও আমাদের কাজ করতে হবে। আমি জানি না দাদা আপনার উত্তর দিতে পেরেছি। না, খুবই চমৎকারভাবে আপনি বলেছেন। আমরা আপনি জানেন যে এই এলাকায় লিডার্স দীর্ঘদিন ধরে কাজ করে। আমরা বাকবিধবা নারীদের জন্য খাস জমিতে তারা পায়, তাই জন্য আমরা কাজ করেছিলাম। আমরা একসাথে 41টা আবেদন জমা দিয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে ওর ভিতরে একটি নারী জমি পেয়েছিলেন 3 বিঘা, মানে 1 একর। কারণ ওই নারীর কেবল একজন 18 বছরের পুত্র সন্তান ছিল, আর কারোর ছিল না। এটা আইনের এরকম একটা ইয়ে আছে, যদি তার সক্ষম মানে 18 বছর বয়সে একটি পুত্র থাকে, প্রতিবন্ধী থাকলে পাবে না, প্রতিবন্ধী সন্তান থাকলে পাবে না, মানে সক্ষম হইতে হবে, সক্ষম হতে পারে, মানে তার কারণ 18 বছর হইতে হবে। তাহলে একজন বিধবা নারী যার স্বামী সম্প্রতি মারা গেছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলো, তার যদি 18 বছরের সন্তান না থাকে, তাহলে সে জমি পাবে না। পাবে না। আমার মনে হয় যে সরকার এই উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে এই আইনটা সংস্কার করার জন্য। যদি না হয়ে থাকে, আমরা আপনাদের মাধ্যমে, আমাদের এই লাইভের মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে এইটা তুলে ধরতে চাই। যদি এরকম আইন এখনো থেকে থাকে, তাহলে অবশ্যই এটা সংশোধন করা উচিত। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে গেছি। আমরা আর বেশি সময় নিব না। আপনারা দেখছেন কোস্টলাইন বিডি লাইভের আমাদের সংলাপ। আমাদের সাথে থাকুন, আমরা খুব দ্রুত শেষ করব। আমরা এর আগের বার শুনছিলাম যে উপকূলে কী কী প্রভাব পড়ছে এবং আমাদের ওভারঅল কী কী করা উচিত। আমি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে 15 থেকে, এমনকি যদি 0 থেকে 35 বছর, 0 থেকে 18 এবং 18 বা 25 বছর বয়সের মানুষের সংখ্যা 60%-এর উপরে। তার মানে যুবদের সংখ্যা এখন বেশি। আমাদের যে ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন আছে, তাতে এখন 60%-এর উপরে যুবক, যাদের বয়স 35-এর নিচে, শিশু এবং যুবক। তাহলে এখন আমাদের এই সংকট, জলবায়ু পরিবর্তনের সংকট পৃথিবীব্যাপী সংকট। হয়তো আমরা এখানে খুব বেশি আলোচনা করছি কারণ আমাদের সক্ষমতা একটু কম, আমাদের অবস্থানগত কারণে এবং আমাদের ইকোনমিক্যাল কারণে হয়তো আমাদের সক্ষমতা কম। কারণ আপনি দেখেন যে আমেরিকাতে কিন্তু প্রচুর, আমেরিকাতে এমনকি নিউ ইয়র্কে কদিন আগে বন্যা হয়েছে, ঝড় হয়েছে। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো ওই ঝড়টা আমাদের এখানে হলে যে ক্ষতি না হতো, তার চেয়ে বেশি ক্ষতি ওখানে হলেও তাদের ক্ষতিপূরণ দেওয়ার বা ওইটা রিভাইভ করার যথেষ্ট সক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের এখন সেটা হয়নি বলে আমরা এখন এই বিষয় নিয়ে খুব চিল্লাই। যুবরা বাংলাদেশের একটি বড় অংশ। আমি আপনার কাছ থেকে যুবদের জন্য কিছু পরামর্শ চাই যে যুবকদেরকে কি কি করা উচিত। আপনি জানেন যে যুবকরা এই ইস্যুতে এখন কাজ করছে বা মাঠে নেমেছে। তো যদি সুনির্দিষ্ট কোনো পরামর্শ থাকে যে যুবকদেরকে কি করা উচিত। ধন্যবাদ। যুবদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নীতি পরিকাঠামোর ভিতরেই সেখানে অনেক কিছু করার সুযোগ আছে। বিশেষ করে আমরা যদি জাতীয় যুব নীতির কথা বলি, যেটা কয়েক বছর আগে প্রণীত হয়েছে, এখন পর্যন্ত জাতীয় যুব নীতির একটা যে বাস্তবায়নের কৌশল, সেটা এখন পর্যন্ত তৈরি করা হয়নি। আমি মনে করি যেটা আমরা কিছুটা দেরি করে ফেলছি। দেখা যাবে নীতির যে পর্যন্ত আমাদের সময়সীমা আছে, তার ভিতরে যদি আমরা এটা বাস্তবায়ন কীভাবে করবো সেটা একটা সুনির্দিষ্ট নির্দেশনা না থাকে, তাহলে তো এই নীতি থাকার মানে হয় না। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে জাতীয় যুব নীতির সাথে আমাদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অন্যান্য যে সমস্ত নীতি পরিকাঠামো আছে, তার একটা সংযোগ স্থাপন করতে হবে। যেমন জাতীয় যুব নীতি জলবায়ু পরিবর্তনে কীভাবে যুবদের ভূমিকা থাকতে পারে সেখানে সুনির্দিষ্ট নয়। আবার আমাদের যেটা যুব সংগঠন সংক্রান্ত যেই নীতিমালা আছে, সেখানে এক ধরনের নির্দেশনা আছে। সেখানে যুব সংগঠনগুলো পরিবেশ সংক্রান্ত কাজকর্ম যাতে করে সেই বা সামাজিক উন্নয়ন কার্যক্রম করে সেই সংক্রান্ত একটা উৎসাহ সেখানে দেওয়া আছে। সেই জায়গা থেকে যদি বলি, আমার মনে হয় যে আমাদের প্রধান ফোকাসটা করা উচিত যুব সংগঠনের উপর, যেহেতু আমাদের যুব নীতি এবং যুব সংগঠনকে সামনের দিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে সংক্রান্ত নীতিমালা আছে এবং একটা দিক নির্দেশনা আছে। এবং এই যুব সংগঠনগুলো যেভাবে করে ওখানে নীতিমালায় বলা আছে, আমরা যদি সেভাবে করে বিভিন্ন স্তরে তাদেরকে তৈরি করতে পারি,
একদম মাঠ পর্যায় থেকে এবং বিভিন্ন পর্যায় থেকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, এবং যেটা আমরা কয়েক বছর আগে একটা প্রচেষ্টা চলছিল যেটা এখন অব্যাহত আছে, সেটা হচ্ছে যুবদের একটা জাতীয় কাউন্সিল করা, যেখানে বিভিন্ন অঞ্চলের যুবরা তাদের প্রতিনিধি থাকবে, বিভিন্ন সেক্টরের যুবরা আছেন তাদের প্রতিনিধিত্ব থাকবে, ক্লাইমেট চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো সেখানে আলোচিত হবে। এই ধরনের একটা কাঠামো কিন্তু খুব জরুরি, এবং সেই কাঠামোতে আমাদের নীতি নির্ধারক মহলের যারা আছেন তারাও সেখানে যুক্ত তাদেরকে থাকতে হবে। এবং এটার বিভিন্ন পর্যায়ে, যদি আমরা জাতীয় পর্যায়ে একটা কাঠামো থাকে, সেটা যাতে জেলা পর্যায়ে থাকে, সেটা যাতে উপজেলা পর্যায়ে থাকে, ইউনিয়ন পর্যায়ে থাকে, এই কাঠামোটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বিভিন্ন পর্যায়ে কিন্তু যুবদের সাথে ওই পর্যায়ের যারা আছেন নীতি নির্ধারক বলি বা জনপ্রতিনিধি বলি, তাদের একটা সংযোগ অবশ্যই স্থাপিত হবে। এবং আমরা যে সমস্ত কার্যক্রমগুলো নিচ্ছি, আমি জলবায়ু পরিবর্তনের ওখানেই ফোকাস করব, এই কার্যক্রমগুলোতে তাদের এক ধরনের নেতৃত্বে জিনিসটাকে করা, যে যুবকরাই নেতৃত্ব দিবে, তার যে এলাকা আছে সেখানে তারা নিজেরা মিলে একসাথে বের করবে আমার এখানে জলবায়ু পরিবর্তনের কী ধরনের সমস্যা আছে, সমাধান কি হতে পারে, আমরা কিভাবে আমাদের এখান থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে যেটা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর, সেটা আমরা কিভাবে কমাতে পারি। নিজেরা সেটা করে নিজেরা সেখানে এই যুব সংগঠনগুলোর মাধ্যমে তারা এখানে নেতৃত্ব প্রদান করবে। কারণ এখন আমাদের যেটা হচ্ছে, সেখানে আমরা তাদের নেতৃত্ব দেখতে পাচ্ছি না, তারা এখন পর্যন্ত অংশগ্রহণকারীর পর্যায়ে অনেকটা রয়ে গিয়েছে। তো যারা সামনের দিকে কাজ করবে, আমি যদি বলি আমরা এনজিওরা যারা আছি, সরকারের দিক থেকে যে ইনিশিয়েটিভগুলো আসবে, সেখানে যাতে এই জায়গায় তাদেরকে অনেক বেশি নেতৃত্বের জায়গাতে আনা হয়, এবং তাদেরকে অবশ্যই ভুল করার সুযোগ দিতে হবে, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা সঠিক কাজটা বেছে নিতে পারবে। কিন্তু যেটা আপনি বললেন, তারাই হচ্ছে এখন একটা বড় অংশ আমাদের জনগণের, এবং সামনের দিকে তারা নেতৃত্ব দিবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তারা শিখবে এবং সামনের দিকে আমাদের নীতি বাস্তবায়নের ভূমিকা রাখতে পারবে। গুড, খুবই সুন্দর বলেছেন। আমরা অনুষ্ঠান যেহেতু শেষের দিকে আসছি, কিন্তু আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে। আপনি সরকার প্যারিস এগ্রিমেন্ট, আমাদের সরকার কিন্তু প্যারিস এগ্রিমেন্টে সই করেছে, এবং প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী প্রত্যেকটি দেশের একটি এনডিসি আছে, ন্যাশনাল ডিটারমিনেন্ট কন্ট্রিবিউশন। তো এই এনডিসি পূরণ করার জন্য প্রতিটি রাষ্ট্র একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, বাংলাদেশও কিন্তু একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের লক্ষ্যমাত্রাটা কখনো কখনো খুব ক্রিটিসাইজড হয় সিভিল সোসাইটি দ্বারা, যে আমাদের লক্ষ্যমাত্রা যেদিকে আমরা কিন্তু সেই দিকে নাই। তারপরে প্যারিস এগ্রিমেন্টের পরে 2018 সালে আইপিসিসি একটা স্পেশাল রিপোর্ট প্রডিউস করেছে 1.5 ডিগ্রি। এখন প্যারিস এগ্রিমেন্টে আমাদের টার্গেট ছিল ওয়েল বিলো 2 ডিগ্রি, কিন্তু 2018 সালে আইপিসিসি যে রিপোর্ট প্রডিউস করেছে তারা বলেছে নট 1.5 ডিগ্রি, নট অ্যাবভ 1.5 ডিগ্রি। তার মানে হলো তারা আগে 2 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ইনক্রিজ অ্যালাউ করছিল, কিন্তু এখন তারা বলছে এই 3 বছরের ব্যবধানে যে এটা কখনোই 1.5 ডিগ্রির উপরে যাওয়া উচিত নয়। তাহলে যেটা হবে, 2015 সালের আইপিসিসি 2015 সালে প্যারিস এগ্রিমেন্টের যে এনডিসি নির্ধারণ করা হয়েছে, এখন কিন্তু আমাদের আবার এনডিসি নতুন করে করা উচিত, কারণ আমাদের টার্গেট আবার বেড়ে গেছে। সারা পৃথিবীব্যাপী জিআইজি গ্লোবাল গ্রিনহাউস গ্যাস নির্গমনের টার্গেট কিন্তু অনেক বেড়ে গেছে, নির্গমনের কমানোর টার্গেট বেড়ে গেছে। তো আপনি কি মনে করেন যে সরকার যে এনডিসি তৈরি করেছে, আইএনডিসি, ইন্টেন্ডেড ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, অথবা এনডিসি যেটা বলি, যেমন সরকার বলেছে সে পাওয়ার খাতে উদ্গীরণ, মানে পাওয়ার উৎপাদন করার সেক্টরে সরকার উদ্গীরণ কমাবে, কিন্তু আমরা দেখেছি যে সরকার আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে আমাদের তো পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে। সরকার কিন্তু সেখান থেকে সরে আসেনি। সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে সে কিছু কোল পাওয়ার বেস পাওয়ার প্ল্যান্ট এগুলো থেকে বিরত থাকবে, কিন্তু এনডিসি একটি আপডেটেড এনডিসি গত মাসেই আমরা জমা দিয়েছি, এবং আপনি যদি দেখেন আগের এনডিসির সাথে এখানে আমরা যেই অ্যাম্বিশনের জায়গা থেকে আমরা আগে যে সেক্টরগুলো কথা বলেছি, ধরেন আমাদের ট্রান্সপোর্ট, আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, পাওয়ার সেক্টরের কথা বলি, তার পাশাপাশি আমরা এখন ওয়েস্ট ম্যানেজমেন্টকে যুক্ত করেছি, আমাদের এগ্রিকালচার, ফরেস্ট্রি, ল্যান্ড ইউজের সেখান থেকে যেই ধরনের
বায়ু দূষণ হয়, সেই জায়গা থেকে আমরা ওগুলোকে যুক্ত করেছি। অর্থাৎ অ্যাম্বিশনের জায়গা থেকে আমি বলবো যে আমরা আরও অন্যান্য খাতকে যুক্ত করেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের একটি রাইট ইন্টেনশন আছে, অর্থাৎ অন্যান্য আরও সেক্টরকে এখানে যুক্ত করা, মানে আগের জায়গাতে না থাকা। আমি মনে করি যে অবশ্যই প্রত্যেকটা জিনিসকে আরও বেশি ইমপ্রুভ করার তো সুযোগ আছেই, কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে সরকার আরও সেক্টরকে এখানে যুক্ত করছে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের দূষণের আমরা আইডেন্টিফাই করছি সামনের দিকে আরও বাড়তে পারে, এবং সেখানে একটা ইন্টেনশন দেওয়া, এবং এটার এক ধরনের অবশ্যই মেকানিজম যেহেতু আছে, মনিটরিং মেকানিজম, অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আছে, সেই জায়গা থেকে সরকার কাজ করবে। পাশাপাশি আপনি যেটা বললেন যে পাওয়ার সেক্টরে, হ্যাঁ, রামপাল নিয়ে সেটা সরকারেরও অনেক ব্যাখ্যা তাদের দিক থেকে ওনারা দিয়েছেন, এবং আমি মনে করি যে সিভিল সোসাইটির দিক থেকে যে চাপটা আছে সেটাকে ওনারা মাথায় নিয়েই কিন্তু এক ধরনের বিষয়টাকে সামনে আগাবেন। এবং রাইট সিগন্যাল যেটা আমি মনে করি যে সম্প্রতি যে সিদ্ধান্ত নেওয়া, যে অন্যান্য কোল বেসড 5টা পাওয়ার প্ল্যান্ট না করার সিদ্ধান্ত সরকার নিয়েছে, এবং খুবই ভালো উদ্যোগ নিয়েছে। এবং একই সাথে আমরা যদি বলি যে আমাদের যদিও নবায়নযোগ্য জ্বালানির একটা টার্গেট ছিল যে আমরা 2020-এর মধ্যে 10% নবায়নযোগ্য জ্বালানিতে চলে যাব, সেটা আমরা করতে পারিনি। কিন্তু এই টার্গেট সেট করা সত্ত্বেও আমরা না যেতে পারলেও সরকারের একটা তাদের একটা কমিটমেন্ট আছে, যেটা সম্প্রতি আমরা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে আমরা যেটা দেখেছি, সেখানেও কিন্তু নবায়নযোগ্য জ্বালানির পরিমাণটা সরকার যাতে সামনের দিকে বাড়ায়, অর্থাৎ শেয়ারটা কিন্তু সরকার এখন নেট জিরো জায়গাতে যাওয়াটার জন্য তারও একটা ইন্টেনশন কিন্তু সেখানে কাজ করছে। ফলে এখানে আমি বিষয়টাকে যেভাবে দেখি, এটা শুধু বাংলাদেশের জন্য আমি মনে করি, এটা একইভাবে আমরা যদি ভারত, চীন তাদের কথাও বলি, তারা কিন্তু অনেক কার্যক্রম নিয়েছে, কিন্তু গ্লোবাল ক্লাইমেট নেগোসিয়েশনের যে নেগোসিয়েশন টেবিলের জায়গা থেকে কমিটমেন্ট, সেটা হয়তো আমরা কাগজে কলমে অনেক কিছু, অবশ্যই সেটা আমাদের অধিকার আছে, সেভাবে করে আমরা সেটা আমাদের দিতেই হবে, আমরা বাধ্য নই। কিন্তু আমরা কিন্তু ভারত, চীন অনেক কার্যক্রম নিজেরা কিন্তু নিয়েছে তাদের দেশে, অনেক আমি বলবো যে উন্নত বিশ্বের চেয়েও তারা অনেক ভালো কার্যক্রম নিয়েছে। আমরা সেই ধরনের কাজ দেশে আমরা করতে তো কোনো অসুবিধা নেই। এবং আমি মনে করি যে যেহেতু ভারত, চীন এরা উদীয়মান উন্নত রাষ্ট্র বা উন্নয়নশীল রাষ্ট্র হওয়ার মডেল হিসেবে আমরা তাদের কথা বলি, এবং বাংলাদেশ হচ্ছে সেই পথে আছে, সেই জায়গায় আমি মনে করি সরকার সেই ধরনের একটি পথ অবলম্বন করবে, এবং সেই ধরনের রাইট ইন্টেনশন আছে, কারণ সরকার নিজেও জানে আমরা ক্ষতিগ্রস্ত, এবং এটাই হচ্ছে আগামী দিনের সম্ভাবনা। আমরা যদি বলি সরকার সেই পথেই যাবে বলে আমি বিশ্বাস করি। না, আমরাও বিশ্বাস করি, আমরাও চাই সরকার একদিন কার্বন নিউট্রাল একটি নেশন হিসেবে আমাদেরকে প্রস্তুত করবে। আমরা যদি মানে সকলেই তো চাচ্ছে কার্বন নিউট্রাল হইতে আর কি। হয়তো আমাদের সক্ষমতা বাড়তেছে, আমাদের এই বছরের বাজেট হলো 6 লক্ষ কোটি টাকার উপরে। আমরাও একদিন এরকম স্বপ্ন দেখবো যে আমাদের এই এলাকা দিয়ে প্রচুর উইন্ড টারবাইন, সোলার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এবং দেখে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম অনেক আশান্বিত হবেন যে না, আমাদের সরকার খুবই ভালো উদ্যোগ নিয়েছিল বলে 20 বছর পরে আমার কয়লা ভিত্তিক এগুলো আর নাই। আমরা মাহফুজা মালা বা আপনার কাছ থেকে শুনতে চাই যে সরকার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করছে, তো এর আগে বিসিসিপি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজিক অ্যান্ড অ্যাকশন প্ল্যান যখন তৈরি করা হয়েছিল, একটা মানে কথা ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে যে এটি নাকি খুব বেশি পার্টিসিপেশন, পিপলস পার্টিসিপেশন এনশিওর করা হয়নি। সরকার আবার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করছে, কিন্তু সরকার আবার এই ন্যাপ তৈরি করার ক্ষেত্রে কিছু মানুষের সাথে কনসালটেশন করছে। আমাদের কিছু বন্ধু বান্ধব তারাও এসেছিলেন এখানে কনসালটেশন করতে, কিন্তু ন্যাপ তৈরি করার ক্ষেত্রে বা ল্যাব লোকাল অ্যাডাপ্টেশন প্ল্যান, যদি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তো আসলে লোকাল অ্যাডাপ্টেশন প্ল্যান না হলে হবে না, তো ল্যাব তৈরি করার দাবিটা কতটা যৌক্তিক, এবং এই ল্যাব অথবা ন্যাপ তৈরি করি সেখানে নারীদেরকে আরও কিভাবে ইনভলভ করা যেতে পারে বেশি করে, কারণ নারীরাই 50% আমাদের জনসংখ্যার। জি, ধন্যবাদ দাদা। আমি আমার আগের কথাটাই আবার রিপিট করে শুরু করতে চাই যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। আমি যখন উপকূলের মানুষের কথা বলবো, আমরা প্রত্যাশা করি যে উপকূলের মানুষের অংশগ্রহণ সেখানে লাগবে। আমি যখন হাওরের কথা বলবো তখন হাওরের অংশগ্রহণ লাগবে, যখন চরের কথা বলবো চরের কথা অংশগ্রহণ লাগবে। সেখানে যখন নারীর বিষয়
কোনো আলোচনা থাকবে সেখানে নারীকে অবশ্যই সে প্রক্রিয়াতে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে ল্যাব আমরা যখন প্রত্যাশা করছি, আমরা আশা করব যে এই ইনক্লুসিভনেসটা সেখানে থাকবে, এবং সেখানে শুধু নারী পুরুষ এইটাই না, আমি তো বলবো যে ইভেন ইন্টারসেকশনগুলোর জায়গাটা থেকেও দেখা, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিভিন্ন আপনার শ্রেণীর, হ্যাঁ, এই যে ইন্টারসেকশনগুলো, বয়স, সেই কারণ একজন নারীও কিন্তু তার বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, তার সামাজিক অবস্থান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তার ভালনারেবিলিটি ভ্যারি করে, পুরুষের ক্ষেত্রেও তাই। তো এই ইন্টারসেকশনাল অ্যানালাইসিসটা আমরা একদম ল্যাপেও যাচ্ছি, এবং ল্যাপে আমি বলবো যে আপনি অলরেডি বলে ফেলছেন যে কিছু সংখ্যক মানুষের এখানে অংশগ্রহণ সুযোগ হয়েছে, এটা কিন্তু সার্বজনীন না। আমরা কিন্তু কেউ কেউ সৌভাগ্যবান আছি যেটা হয়তো এটার খসড়া দেখার একটা সুযোগ হয়েছে, কিন্তু এটা নিয়ে যারা কাজ করছি তাদের একটা বড় অংশেরই কিন্তু এটার খসড়াটা দেখার সুযোগ হয়নি। এবং ন্যাপের একটা ডিসকাশনে আমার আলোচনা শোনার সৌভাগ্য হচ্ছিল, আমার একজন সহকর্মী আমার পাশে বসে যখন আলোচনাটা শুনছিলেন, সেখানেও আমি যেটা যে দেখলাম যে ওই আলোচনাতে নারীদের সংখ্যা খুব কম ছিল, একটা বড় অংশ প্রায় 70-80% কিন্তু হলো আপনার পুরুষ ছিল। তো যদিও আমরা বলছি যে সেখানে অনেক সংবেদনশীল পুরুষ থাকার কারণে কিন্তু হয়তো আগেরটার চেয়ে এখনকার এইবারের ন্যাপটা আমরা আশা করছি যে অনেক বেশি সংবেদনশীল হবে, বিশেষ করে জেন্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু তারপরও ওই জায়গাগুলোতেও নারীর অংশগ্রহণ আরও বাড়ানো, পুরো প্রক্রিয়াটাতেই, হ্যাঁ, সেটা খুব দরকার। কারণ আমার ভালনারেবিলিটির কথা আমি যেভাবে বলবো, যেভাবে বুঝবো, সেটা আমার হয়ে অন্য কেউ বলতে পারবে না। আজকে সাতক্ষীরার নারীর ভালনারেবিলিটি আমি মালা বললেও কিন্তু হবে না, তারটা তাকেই বলতে হবে। তো এই স্পেসটা খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব খালিদ ভাইয়ের কথা দিয়ে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, জলবায়ু পরিবর্তন এটা একটা বৈশ্বিক ব্যাপার, এটা শুধু সরকার উদ্যোগ নিয়ে যে মানুষের সব সংকট নিরসন করতে পারবে এটা আমরাও মনে করি না। আমরা মনে করি এনজিও, সরকার, স্থানীয় সরকার সকলে মিলে কিছু করবে। আমরা যদি আমাদের এই অনুষ্ঠানের রিমার্কস, একদম শেষের রিমার্কস যদি আমরা করি, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি এনজিওদের জন্য এবং সরকারের জন্য 5টা বড় সুপারিশ করেন যে সরকারকে এবং এনজিওদেরকে কী করা উচিত নারীদের ভালনারেবিলিটি রিডিউস করা এবং তাদেরকে একটা ডিগনিফাইড লাইফ দেওয়ার জন্য কি করা উচিত। ধন্যবাদ দাদা। এনজিওরা আমি বলবো যে সবসময় তাদের একটা অন্য লেভেলের স্ট্রেংথ আছে, হ্যাঁ, তারা হলো যে সরকার এবং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে একটা ব্রিজিং পয়েন্ট। তো ওই জায়গাটা থেকে এনজিওর যে জায়গাটাতে সবচেয়ে বড় রোল, সেটা হলো যে একটা সিটিজেন মুভমেন্ট তৈরি করা। এই যে আমরা একটু আগেও কিন্তু বলছিলাম যে আমাদের অলরেডি কিন্তু বেশ ভালো ভালো পলিসি আছে, কৌশলপত্র আছে, কিন্তু সেটাকে ট্রান্সলেট করা অ্যাকশনে, মাঠে এটাকে কার্যকরী অবস্থায় নিয়ে আসার জায়গাটা, সেটা সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণের কথা আমরা বলে আসতেছি, সেইটাতে আমি বলবো যে এনজিওর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। পাশাপাশি এটা হলো যে আপনার নিজের দেশের মধ্যে, পাশাপাশি আমাদের বহু এনজিও যার কিনা আবার ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আছে, তো সেইখানেও আমরা যে বলতেছিলাম যে আমাদের এনডিসির কথা, আমাদের প্যারিস এগ্রিমেন্টের কথা, আমার বিভিন্ন ইভেন যদি আমি ওভারঅল পোস্ট 2015 এজেন্ডার কথা বলি, আমার এইচডিজি এবং আমার সেন্ডার ফ্রেমওয়ার্ক, এই সবটারই আমি যখন এই যে উন্নত বিশ্ব যারা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছে, যাদের কারণে আজকে আমার সাতক্ষীরা ডুবে যাচ্ছে, তো এই যে আপনার উন্নত বিশ্বের যারা প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী যাচ্ছে না, যারা রেকগনাইজ করে না লস অ্যান্ড ড্যামেজকে, স্বীকারই করতে চায় না যে এই লস অ্যান্ড ড্যামেজটাকে, তো এই মানুষগুলাকে বারবার মানে আপনি টোকা দিয়ে অ্যাকাউন্টেবল করার কাজটাও কিন্তু আমাকেই করতে হবে। উন্নত বিশ্ব যারা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করতেছে, প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী, আমার এনডিসি অনুযায়ী যা করার কমিটমেন্ট আমরা করে গেছি সেটা করা, পাশাপাশি বেশ কিছু কমিটমেন্ট আমরা করতেও পারি নাই, হ্যাঁ, কম্পেনসেশনের বিষয়টা কিন্তু আমরা এখনো
কোনো একটা এগ্রিড জায়গায় আসতে পারি নাই, তো সেটার জন্য আমাকে কিন্তু মানে কম্পেনসেশনটা কিভাবে হবে? লস এন্ড ড্যামেজের এটা কি কম্পেনসেশন নরমালি ওডিআই হিসেবে আসবে হ্যাঁ, না হ্যাঁ। এটা গ্রান্ট আকারে আসবে? সেটা নিয়ে একটা বড় ডিবেট তো আছে। সেই জায়গাটাতেও কিন্তু এনজিও যেটা করবে, এই ভালনারেবল জনগোষ্ঠীর হয়ে এই মানুষগুলাকে, এই দেশগুলাকে, এই রাষ্ট্রগুলাকে তাকে পুশ করতে হবে। সেটা একটা একদম। আমার রাষ্ট্রের অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেটা কাজ করতেছে না, এবং আমরা এটা অন্তত জানি যে মানে বাংলাদেশে এটা মানে একটা সুশাসন, জবাবদিহিতার অভাব আছে, একটা ট্রান্সপারেন্সির অভাব আছে। আমি এত নীতিমালা এত ব্রেন খাটায় করলাম, কিন্তু সেটা কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তো সেই জায়গাটাতেও কিন্তু সুশাসন, জবাবদিহিতা, সরকারের স্বচ্ছতার জন্য যে কাজগুলো করা দরকার, আমি বলবো যে এনজিওর সে কাজগুলো করা দরকার। যদিও আমাদের সিভিল সোসাইটির স্পেস দিনকে দিন শ্রিঙ্ক হয়ে আসতেছে, আমাদের আমরা যতই পার্টিসিপেশন বাড়ানোর কথা বলতেছি, অনেক জায়গাতে আমাদের পার্টিসিপেশন কিন্তু কমে যাচ্ছে। একদম। আমার ভয়েস রেজ করার জায়গাগুলো কমে যাচ্ছে, তো সেইখানেও কিন্তু আমরা চাচ্ছি। ওভারঅল আমি যদি মোটা তাকে 3টা জায়গায় বলি, যে আমার ক্যাম্পেইন সেখানে একটা এফোর্ট দিতে হবে, আমার পলিসি ইনস্ট্রুমেন্টে এফোর্ট দিতে হবে, এবং বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে এসে মাঠে, এই যে বললাম যে আপনার মনস্তান্ত্রিক পরিবর্তন দরকার, পিতৃতন্ত্র সমাজের পরিবর্তন দরকার, বা আইন আছে তার প্রয়োগ নাই। রাষ্ট্র একা করলে তো হবে না, আমাকেও তো আসলে সিভিক বিহেভিয়ার শিখাইতে হবে, বলতে হবে যে আমি যেটা করছি এটা ঠিক না। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমার মনে হয় যে সবসময় এনজিও হলো যে আপনার রাষ্ট্র এবং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে একটা ব্রিজিং পয়েন্ট, তাকে দুই পক্ষকে নিয়েই কিন্তু মাঝামাঝি একটা জায়গা থেকে কাজটা করতে হয়। অনেক ধন্যবাদ, আপনি খুবই মূল্যবান পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা খালিদ ভাইয়ের কথা দিয়ে শেষ করব। তার আগে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমরা কোস্ট লাইন বিডি লাইভ, এটা একটি নতুন চ্যানেল। মেইনলি এটা উপকূলের সংকট, উপকূলের সম্ভাবনা, এগুলো নিয়েই এগুলো তুলে ধরাই আমাদের কাজ। আমরা খালিদ ভাইয়ের কাছে সর্বশেষ মানে প্রশ্ন থাকবে আমাদের। আপনি তো ইতিমধ্যে বলেছেন সরকার কি কি উদ্যোগ নিয়েছে, সরকার বা এনজিওরা কি কি মালাপা বলেছেন এনজিওদের কি কি করা উচিত। আপনি নতুন করে বলেছেন নেচার বেসড সলিউশন এ করা দরকার। আমরাও সেটা বিশ্বাস করি, কারণ এই উপকূলীয় যে জায়গাটা আপনি বসবাস করছেন, যে জায়গাটা আপনি বসে আছেন, এইটা কিন্তু আসলে মানুষের বসবাসের জায়গা ছিল না। এটা আসলে ছিল সুন্দরবন, বাঘের জায়গা ছিল, লোনাপানির জায়গা ছিল। সেই লোনাপানির জায়গা থেকে, সেই বাঘের জায়গা থেকে বাঘকে তাড়িয়ে দিয়ে আমি বসবাস করা শুরু করেছি। সুতরাং আমাদেরকে এখন এই পরিস্থিতির সাথে টাইগার হিউম্যান কনফ্লিক্ট বলছি আমরা, হয়তো মানুষ এবং বাঘ একসাথে বসবাস করতে পারবে না, কিন্তু পারস্পরিক একটি সহাবস্থান তৈরি করা যায়। উপকূলের সংকট এবং সম্ভাবনা নিয়ে আজকের এই টকশোতে আপনার সর্বশেষ রিমার্কস আমরা শুনতে চাই। আপনি আমাদের দর্শকদের জন্য, নীতি নির্ধারণী পর্যায়ের লোকজনদের জন্যে, অনেকে এমপি আছেন যারা শুনবেন, তারা অনেক চেয়ারম্যান মেম্বার আছে, তারা শুনবেন, দেখবেন, তাদের জন্য আপনি আপনার এক্সপার্ট মানুষ হিসেবে একটা ক্লোজিং রিমার্কস দিবেন। ধন্যবাদ মোহনদা। আমি ক্লোজিং রিমার্কটাকে আমার যেটা বলবো, যে স্বপ্ন যেটা আমরা দেখি, আমাদের এই মুহূর্তে অনেকগুলো জাতীয় পর্যায়ের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মকৌশল হচ্ছে, তাই না? আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের কর্মকৌশল, সেটাকে আমরা আপডেট করছি, এনডিসি হচ্ছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান হচ্ছে। এই জায়গাটাতে আমি যেটা স্বপ্ন দেখি, যে আমাদের এখানে এখন একটা সামনের দিকে সবাই মিলে এই পরিকল্পনাগুলো কিভাবে আমরা একসাথে বাস্তবায়ন করতে পারি, কিভাবে আমরা একটা মূল্যায়ন করতে পারি, পরিবীক্ষণ করতে পারি, সেই প্রক্রিয়াটাকে আমরা নিশ্চিত করব। এগুলোকে যেন আমরা একটা কাগজের মানে একটা এক দিস্তা কাগজ হিসেবে যেন এটাকে বিবেচনা না করি। আমাদের মূল ফোকাসটা যাতে ওখানে থাকে, যে আমরা এইটা যদি 5 বছর 10 বছরের একটা ডকুমেন্ট হয়, আমরা সবাই মিলে, সবার অংশগ্রহণ যেমন করে আমরা এখন নিশ্চিত করতে চাই, এগুলো প্রণয়নে, এগুলোর বাস্তবায়ন মূল্যায়নে যেন সবাই সম্পৃক্ত থাকে, এরকম একটা প্রক্রিয়া আমাদের সরকারকে অবশ্যই নিশ্চিত দিয়ে, তারা যেহেতু উন্নয়ন নিয়ে তাদের ভাবনা আছে, তারাও জানেন যে সকলের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব না।
ফলে এখানে সবাইকেই মানে আমি যখন মূল্যায়নের কথা বলবো, এখানে ভীত হওয়ার তো কিছু নাই, এটা আমাদের সবার ভালোর জন্যই আমরা সেটা করব। এবং এই প্রক্রিয়াটা যদি আমরা নিশ্চিত করতে পারি, সেখানে আমি যেটা স্বপ্ন দেখি, আমাদের এনজিওরা দীর্ঘদিন ধরে যেটা করছেন সেটা হচ্ছে জনসম্পৃক্ত যে প্রতিষ্ঠানগুলো, জনগণের যে সংগঠনগুলো, সেটা নিয়ে কিন্তু আমাদের এনজিওদের একেবারে আলাদাভাবে কাজ। আমরা নারীদের সংগঠন বলি, আমরা তরুণদের সংগঠন বলি, এটা কিন্তু এনজিওদের ভূমিকা বাংলাদেশের সবচেয়ে বেশি। ফলে তাদের কথা তারা যেন এই প্রক্রিয়াতে বলতে পারে, তারা যদি সেই সক্ষমতা অর্জন করতে পারে যে আমি এরকম একটা মূল্যায়ন প্রক্রিয়াতে আমি অংশগ্রহণ করব, এই জন্য আমার যে জ্ঞান দরকার, আমার এটা নিয়ে কথা বলার জন্য যেই শক্তি দরকার, সেটা তৈরি করার ক্ষেত্রে যদি আমরা এনজিওরা কাজ করতে পারি এবং এই প্রক্রিয়াটা যদি সেখানে উপস্থিত থাকে এবং ওনাদের অংশগ্রহণ এবং যারা সবসময় প্রক্রিয়াতে থাকেন তারা তো থাকবেনই, সেটা যদি সামনের দিকে আমরা একসাথে মিলে করতে পারি, তাহলে কিন্তু আমাদের নতুন যে পরিকল্পনাগুলো আসছে, আমরা গত 10 বছরের অভিজ্ঞতা থেকে এই নতুন পরিকল্পনাগুলোকে একসাথে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। এবং সবচেয়ে যে বড় টার্গেট 2030 সালে আমাদের এসডিজির কথা আমরা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই সবগুলো আমাদের পরিকল্পনা কিন্তু এসডিজির বাস্তবায়নে ভূমিকা রাখবে। এবং আমরা যখন এটা করতে পারবো, বাংলাদেশ কিন্তু বিশ্বের কাছে দেখাতে পারবে যে আমরা এই প্রক্রিয়াটি আমাদের এখানে নিশ্চিত করার কারণে এসডিজি অর্জনেও কিন্তু আমরা অনেক এগিয়ে গিয়েছি এবং সরকার এটা নিয়ে কথা বলতে চাইবে। এমডিজি যেভাবে আমরা অনেকগুলো প্রোগ্রেস আমাদের আছে, এসডিজির ক্ষেত্রে আমরা সেটা করতে পারবো। আমার মনে হয় এরকম একটা প্রক্রিয়া আমাদের সবারই কাম্য, সরকার চায়, জনগণ তো অবশ্যই চায়, এবং আমরা সবাই সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবো, এনজিওরা আমরা সেখানে বড় একটা ভূমিকা রাখতে পারবো, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। এবং আবারও আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আপনাদের কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আশা করি যারা শুনেছেন তাদের কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের ইতিহাসেই ফার্স্ট টক শো করেছি। আমরা একটা সুযোগ খুঁজছিলাম যে দুইজন বা একজন বিখ্যাত লোক যখন এদিকে আসবেন তাদের দিয়ে আমরা একটা টক শো করবো। তো এখন থেকে আমরা নিয়মিত এটা করার চেষ্টা করব। উপকূলের সংকট এবং সম্ভাবনা নিয়ে আমাদের আজকের যে সংলাপ, এই সংলাপে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর খালিদ হোসেন, এবং তিনি আইসিএনের কর্মসূচি সমন্বয়ক। পাশাপাশি তিনি পিএইচডি কমপ্লিট করেছেন ক্লাইমেট চেঞ্জ ইস্যু নিয়ে, এবং এই এলাকায় কাজ করার তার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থাকার জন্যে। আপনার কথা আমি নতুন করে বলতে চাই না। যারা মিডিয়া রিলেটেড বা বিশেষ করে টকশো যারা শোনেন, তারা অনেকেই আপনাকে চেনেন। মাহফুজা মালা আপা দীর্ঘদিন আন্তর্জাতিক সংগঠনে এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন এবং আমাদের মাঝে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। অনেক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি এই প্রশ্নগুলো আমাদের এই পোস্টে, যেখানে লাইভটা পোস্ট হবে, এখানে কমেন্ট করবেন। আমরা এই কমেন্টের যে পোস্টগুলো আসবে, আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রত্যাশা করি সরকার, এনজিও, সুশীল সমাজ সকলে মিলে উপকূলের মানুষের একটি নিরাপদ জীবন, উপকূলের মানুষের একটি মর্যাদাপূর্ণ জীবন, সেই মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হোক, এই প্রত্যাশা রেখে